সাম্প্রতিক সহিংসতা নাশকতার পর দেশে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত হয়েছে। রাতে প্রধানমন্ত্রীর সাথে ১৪ দলের বৈঠক শেষে এই তথ্য জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আরও জানান, এই সিদ্ধান্ত কার্যকরে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা সন্ত্রাস, নৈরাজ্য, হত্যাকাণ্ডের মাধ্যমে দেশকে অকার্যকর করার ষড়যন্ত্র করছে। অতি সম্প্রতি চোরাগুপ্তা হামলা করে এবং গুলিবর্ষণ করে সরকারের উপর দায় চাপাতে তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে। পুলিশ বাহিনীর সদস্য মানুষ হত্যা করে লাশ পর্যন্ত ঝুলিয়ে রেখেছে। এই সন্ত্রাসী গোষ্ঠী যে প্রক্রিয়া এসব হত্যাকাণ্ড ঘটিয়েছে তা ইতিহাসে নজিরবিহীন। জাতীয় স্বার্থে দেশ বিরোধী এ অপশক্তিকে নির্মূল করা প্রয়োজন। ১৪ দলের এ সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় জামাত শিবির গোষ্ঠীর অপশক্তির রাজনীতি নিষিদ্ধ করার জন্য। জামাত শিবির নিষিদ্ধ করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের সঙ্গে আজকে আছেন ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মশিউর রহমান। সহকর্মী শাহনাজ শারমিন, যিনি এই খবরটি কাভার করেছেন, তাকে আমরা যুক্ত করে নেব। এই পর্যায়ে শাহরিয়ার কবির, আপনার কাছে একটু জানতে চাই যে বর্তমান যে সহিংসতা, নাশকতা এবং অনেকগুলো মৃত্যুর প্রেক্ষাপটে আপনি জানেন যে এখন কারফিউ চলছে, দিনের বেলায় কারফিউ যদিও শিথিল থাকে, কিন্তু আজকে ১৪ দলের সঙ্গে বৈঠকে জামায়াত নিষিদ্ধের যে সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী, আপনি কিভাবে দেখছেন? আপনাদের তো দীর্ঘদিনের দাবি ছিল জামায়াত শিবির নিষিদ্ধের। আমরা সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি, কারণ আপনারা জানেন গত ৩৩ বছর ধরে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে আমরা যে নাগরিক আন্দোলন গড়ে তুলেছিলাম, একটা অভূতপূর্ব নাগরিক আন্দোলন। আমাদের অন্যতম দাবি ছিল ৭১-এর ঘাতক দালাল যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে এবং তাদের যে দল, প্রধান দল বাংলাদেশে জামাত ইসলামী, সেই দল ৭১-এর গণহত্যা, যুদ্ধাপরাধ, মানবতার বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত, তাকেও নিষিদ্ধ করতে হবে। ১৯৭২-এর সংবিধানে কিন্তু জামাত ইসলামীর রাজনীতি নিষিদ্ধ ছিল। এরাই ১৯৭১ সালে গণহত্যা করেছে, মানবতার বিরুদ্ধে যাবতীয় অপরাধ করেছে, নারী ধর্ষণ করেছে এবং এদের বিভিন্ন বাহিনী, যেটা রাজাকার, আল বদর, আল শামস, তারা এই কাজগুলো করেছে এবং সেটাকে তারা ধর্মের দোহাই দিয়ে করেছে, ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে, যেটাকে আমরা মওদুদিবাদ বলি। তো এই রাজনীতি যতক্ষণ বাংলাদেশে থাকবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে তো হত্যা সন্ত্রাসের রাজনীতি বন্ধ হবে না। এই কারণেই বঙ্গবন্ধু এবং তার সরকার ৭২ সালে এই রাজনীতি নিষিদ্ধ করেছিল। দুর্ভাগ্যের বিষয়, বঙ্গবন্ধু নৃশংস হত্যাকাণ্ডের পর ৭৫ সালে বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমান ক্ষমতায় এসে সেই নিষেধাজ্ঞা বাতিল করে দিলেন, সংবিধান থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস চেতনা সব মুছে ফেললেন এবং জামাত ইসলামীকে রাজনৈতিক দল হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত করলেন। পাকিস্তানে জামাত ইসলামী এই অঞ্চলে প্রতিষ্ঠিত হয়েছিল ৫৪ সালে এবং জিয়াউর রহমান এটা করলেন ৭৬ সালে পিপিআর জারি করে। প্রথমে জামাত ইসলাম ইসলামিক আইডিয়াল নামে আত্মপ্রকাশ করেছিল আব্দুর রহিমের নেতৃত্বে। তারপর তারা ৭৯ সালে চাঁপাইনবাবগঞ্জে মুক্তিযোদ্ধা জালালকে হত্যার মাধ্যমে তারা আত্মপ্রকাশ করেছে এবং সেই থেকে এখন পর্যন্ত জামাত হত্যার রাজনীতি, সন্ত্রাসের রাজনীতিতে তারা বিশ্বাস করে এবং যখনই সুযোগ পেয়েছে তারা ছাত্রদের হত্যা করেছে, নিরীহ নাগরিকদের হত্যা করেছে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হত্যা করেছে, বিরোধী রাজনৈতিক দলের সদস্যদের হত্যা করেছে, বুদ্ধিজীবীদের হত্যা করেছে, মুক্তচিন্তকদের হত্যা করেছে। যখনই সুযোগ পেয়েছে তারা এগুলো করেছে এবং আমরা ২০১৩ সালে যখন আমরা দেখলাম যে হেফাজতে ইসলাম এবং মাদ্রাসার ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করে এই জামাত বিএনপির সন্ত্রাসীরা একইভাবে তো ক্ষমতা যাওয়ার চক্রান্ত করেছিল, একটা অভ্যুত্থান ঘটানোর চক্রান্ত করেছিল, তখনও আমরা বলেছিলাম এখন সময় এসছে জামাত ইসলামীকে সন্ত্রাসের জন্য নিষিদ্ধ করা যেতে পারে। আমাদের দেশে কিন্তু সন্ত্রাস বিরোধী আইন আছে,
পৃথিবীর বহু দেশে সন্ত্রাস বিরোধী আইন আছে। তো এই সন্ত্রাসের সঙ্গে যে সম্পৃক্ততা, এবারের সন্ত্রাসকে যদি আমরা যুক্ত করি, নিশ্চয়ই সরকারের গোয়েন্দা বিভাগের কাছে সেই তথ্য প্রমাণগুলো আছে। আমরা চাইব অবিলম্বে একটা কমিশন গঠন করে, সুপ্রিম কোর্টের একজন বিচারপতির নেতৃত্বে কমিশন গঠন করে এই সন্ত্রাসের সঙ্গে জামাত শিবিরের সন্ত্রাসীরা কিভাবে যুক্ত, কিভাবে তারা এটা আমাদের নিরীহ ছাত্রদেরকে ঢাল হিসেবে ব্যবহার করেছে, কিভাবে তারা রাজাকার স্লোগানটা এই আন্দোলনের মধ্যে, কোটা আন্দোলনের মধ্যে নিয়ে এসে আন্দোলনটাকে ভিন্ন দিকে পরিচালিত করবার চেষ্টা করেছে। এইটার জন্য একটা কিন্তু কমিশন, উচ্চ পর্যায়ের কমিশন হওয়া দরকার বলে আমি মনে করি। নিশ্চয়ই, মানে আইনি প্রক্রিয়াটা কি হবে সেটাও আপনার কাছে একটু জানবো। আমি শাহনাজ শারমিনের কাছে একটু যেতে চাই। শাহনাজ শারমিন, আপনি এই খবরটি কাভার করেছেন। আসলে প্রধানমন্ত্রীর সঙ্গে 14 দলের যে বৈঠক, সেখানে কোন পরিস্থিতির বিবেচনায় এই সিদ্ধান্তটা এসেছে এবং প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন? মাহবুব যেটি বলছিলেন যে 14 দলের সাথে আজ বৈঠক ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার, 14 দলের সভাপতি তিনি এবং 14 দলের যে সমন্বয়ক আমির হোসেন আমু সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু আজকের বৈঠকে আসলে আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক ওয়াদুল কাদের উপস্থিত ছিলেন এবং 14 দলের বাকি যে দলগুলো, সে দলের নেতারা উপস্থিত ছিলেন। 14 দলটি আসলে মুক্তিযুদ্ধের সপক্ষের একটি শক্তিকে নিয়ে, এটি 14 দল একটি জোটের মতো। এই ধরনের রাজনৈতিক সিদ্ধান্ত নিতে গিয়ে আওয়ামী লীগ কখনোই একক কোনো সিদ্ধান্ত নেয় না। সাধারণত 14 দলের সাথে বৈঠক করেই এই সর্বসম্মতিক্রমে এ ধরনের সিদ্ধান্ত, এর আগেও আপনারা দেখেছেন যে কারফিউ নির্দেশের আগেও 14 দলের সাথেই প্রধানমন্ত্রী বৈঠক করেছিলেন। আজকের বৈঠকে বলা হচ্ছিল বিশেষ কোনো একটি ঘোষণা হয়তো আসবে। প্রায় 3 ঘন্টার বৈঠক শেষে 14 দলের যারা নেতা তারা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বেরিয়ে আসে এবং তিনি জানান, তার আগে সূচনা বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী সূচনা বক্তব্যে বলেন যে এই সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে সেটা আসলে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নয়, সেটি আসলে এই দেশকে অকার্য করার জন্য নানা ধরনের তৎপরতা নেওয়া হয়েছে। এবং বৈঠক থেকে বেরিয়ে ওবায়দুল কাদের জানান যে 14 দল সব একটি আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রীকে এবং তাকে জানিয়েছিলেন যে নিবন্ধন বাতিল হলেও জামাত শিবিরের যে রাজনৈতিক কর্মকাণ্ড আছে দল হিসেবে এটিকে সন্ত্রাসী দল ঘোষণা করা এবং তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করার আহ্বান জানান প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রী তাদের এই আহ্বানে সাড়া দিয়ে জামাত শিবিরকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা দিয়ে এটি কার্যক্রম বন্ধের জন্য, নিষিদ্ধ করার জন্য সিদ্ধান্ত নেন এবং এই সিদ্ধান্ত কার্যকরের জন্য তিনি আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন যে আইনি যে প্রক্রিয়া আছে এবং অন্যান্য যে প্রক্রিয়া আছে সেগুলো খুব দ্রুত সম্পন্ন করার জন্য। কারণ এর পরে বেশ কিছু আইনি প্রক্রিয়া আছে যেটি আইনজীবী আছেন তিনি হয়তো বলতে পারবেন। এবং এই শাহরিয়ার কবির, মানে আইনি প্রক্রিয়া কি? আপনারা তো এটা নিয়ে অনেক দিন ধরে কাজ করেছেন, দীর্ঘদিনের দাবি আপনাদের। এখন মানে যেহেতু তাদের কোনো নিবন্ধন নেই, সুতরাং একটি নিবন্ধিত রাজনৈতিক দলও তারা নয়, সেক্ষেত্রে তাদের মানে নিষিদ্ধ করার প্রক্রিয়াটা কি হবে আইনি? বাতিল হয়েছে সেটা অন্য কারণে। জামাতে ইসলামী তাদের যে গঠনতন্ত্র আমাদের সংবিধানের সঙ্গে সেটা সাংঘর্ষিক, সেখানে তাদের সন্ত্রাসের সঙ্গে সম্পৃক্ততা বা 71-এর গণহত্যার বিষয়টি সেখানে বিবেচিত হয়নি। কিন্তু আমরা মনে করি 71-এর গণহত্যার সঙ্গে সম্পৃক্ততার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার করে জামাতের রাজনীতি যেমন নিষিদ্ধ করা যায়, একইভাবে আমাদের দেশে যে আইনটা এখন রয়েছে, সন্ত্রাস বিরোধী আইন রয়েছে, এটা বাংলাদেশ না, পৃথিবীর বহু দেশে আইন আছে, এই ধরনের আইন প্রয়োগ করে জামাত ইসলামীকে সন্ত্রাসী দল হিসেবে নিষিদ্ধ করা যায়। কিন্তু অভিঘাতটাও সঙ্গে সঙ্গে আপনাকে মাথায় রাখতে হবে। এই যে দীর্ঘ সময়, আমাদের 32 বছর আগে এই কাজটা যদি করা যেত, 32 বছর না, 96 সালে না পারলেও 2009 সালে এই আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট মুক্তিযুদ্ধ সপক্ষে শক্তি যে বিশাল ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এলেন, যে ম্যান্ডেট নিয়ে তারা যুদ্ধাপরাধীদের বিচারটা শুরু করলেন, তখনই জামাতের রাজনীতি নিষিদ্ধ করা যেত এবং এটা নিয়ে কেউ কোনো প্রতিবাদ করতো না। কিন্তু জামাত এই সময় যখন এই 71-এর ঘাতক দ্বারা যুদ্ধাপরাধীদের বিচার শুরু হল, তখন আন্তর্জাতিকভাবে তারা একটা বিশাল লবিং এর সুযোগ পেয়েছে এবং এই লবিং এর ফলে আজকে আমেরিকাও মনে করে, স্টেট ডিপার্টমেন্ট মনে করে জামাত ইসলামী একটা মডারেট ইসলামিক পার্টি। বহুবার স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে আমাদের কথা হয়েছে, আমরা তাদেরকে বুঝিয়েছি, কিন্তু তারা বলে, তাদের বক্তব্য জামাতকে নিষিদ্ধ করলে এটা আন্ডারগ্রাউন্ডে যাবে, মুসলিম ব্রাদারহুডের মতন আরো সন্ত্রাসী হবে, তাদের মনিটর করা যাবে না। কিন্তু এইটার আন্তর্জাতিক অভিজ্ঞতা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমাদের দীর্ঘ লবিং এর কারণে আমেরিকার 2জন কংগ্রেসম্যান বছর 5 আগে, 4 বছর আগে আমেরিকার কংগ্রেসে 2টো বিল জমা দিয়েছেন।
সেইটা নিয়ে সরকারের কোনো আগ্রহ কখনো আমরা দেখিনি। যে তারা বলেছেন সন্ত্রাসী দল হিসেবে কংগ্রেসকে ঘোষণা দিতে হবে, আমেরিকান কংগ্রেসকে, কিন্তু সেখানেও আমাদের লবিং দরকার ছিল। কিন্তু আমেরিকাতেও বা পশ্চিমে জামাতের লবি এত শক্তিশালী, তারা মানে জামাত এটা ইসলামীকে তো একটা একটা রাজনৈতিক রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছে। তাদের যে অপরাধ, যেটা সন্ত্রাসের সঙ্গে সম্পৃক্ততা, আন্তর্জাতিক সন্ত্রাসী বলয়ের সঙ্গে জামাত ইসলামের সম্পৃক্ততা, আল কায়দা আইএস এর সঙ্গে জামাত ইসলামের সম্পৃক্ততা, আমার বহু চলচ্চিত্র আছে, আমাদের বহু শ্বেতপত্র আমরা প্রকাশ করেছি, কিন্তু সরকার এগুলো কখনো আমলে নেয়নি, শোনেনি। এখন সময় এসছে সবার সঙ্গে বসা, এই ইস্যুতে একটা জাতীয় ঐক্য গড়ে তোলা, শুধু 14 দল নয়। আমি মনে করি নাগরিক সমাজের আমাদের এখানে পরিষ্কার বক্তব্য আছে, আমাদের কথাও সরকারকে শুনতে হবে, কারণ এখনকার পরিস্থিতিটাকে আমি মনে করি একটা যুদ্ধকালীন পরিস্থিতি। আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তার উপর আঘাত এসছে, জাতীয় নিরাপত্তার উপর আঘাত এসছে। মানে সেটা আমি একটু অধ্যাপক ডক্টর মশিউর রহমান আপনার কাছে জানতে চাই যে এর আসলে রাজনৈতিক অভিঘাতের কথা বলছিলেন শাহরিয়ার কবির, দেশে বিদেশে রাজনৈতিক প্রভাবটা আসলে কি হতে পারে জামায়াত নিষিদ্ধ হলে, বিশেষ করে এখনকার প্রেক্ষাপটে? ধন্যবাদ আপনাকে। শাহরিয়ার কবির বহুদিন ধরে এই বিষয়গুলো নিয়ে কাজ করে এসছেন এবং তিনি তারাই একসময় অনেক বেশি সোচ্চার ছিলেন এটি নিষিদ্ধ হওয়া উচিত। নিশ্চয়ই বক্তব্য শুরুতেই সে কারণে তিনি এই সিদ্ধান্তকে স্বাগতও জানিয়েছেন, কিন্তু একই সঙ্গে তিনি কিন্তু অভিঘাতের কথাটি বলেছেন। কেননা সবচেয়ে বড় কথা যে জামাত যেই লবিস্ট নিয়োগ করা থেকে শুরু করে এই যে বহির্বিশ্বের সঙ্গে তার যোগাযোগ স্থাপন, তার পেছনে মূল কাজটি হয়েছে যে এই জামাত জঙ্গি এর একটা অর্থনৈতিক নেটওয়ার্ক তৈরি হয়েছে। বাংলাদেশের ভেতরে থেকেই বাংলাদেশের বিরোধিতা করে, মুক্তিযুদ্ধের বিরোধিতা করে, এই রাষ্ট্র ব্যবস্থার প্রতিপক্ষ হয়েও এই ব্যবস্থাপনার মধ্যেই জামাত জঙ্গির অর্থনৈতিক নেটওয়ার্ক গড়ে উঠেছে। এটি অপ্রত্যাশিত। এই অর্থনৈতিক নেটওয়ার্কটার সুবাদেই কিন্তু দেশে বিদেশে লবিস্ট নিয়োগ এবং তার বাইরের যে বহির্বিশ্বের সঙ্গে যে যোগাযোগ, সেটি করতে সে সক্ষম হয়েছে। এমনকি এইখানে যে নেটওয়ার্কটি তৈরি করে সে তার কর্মী বাহিনী গড়ে তুলেছে, সেটিরও ভিত্তি কিন্তু এই অর্থনৈতিক নেটওয়ার্ক। সুতরাং নিশ্চয়ই সরকার এই বিষয়গুলো তার নজরে থাকবে। এটি শুধুমাত্র রাজনৈতিকভাবে বা মন্ত্রণালয়ের মাধ্যমে আইন করে নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে আমি মনে করি এর যে অর্থনৈতিক নেটওয়ার্ক, সেটা ভেঙে দেওয়া আরো বেশি জরুরি। সেটা যদি সম্ভব হয় তাহলে বহির্বিশ্বের সঙ্গে এই মাত্রায় লবিস্ট নিয়োগ করে এই কাজগুলো করা ততটা সম্ভব হবে না। অন্যদিকে তিনি যেমনটি বলেছেন যে সাধারণ নাগরিকের সঙ্গে বুদ্ধিজীবী, কবি, শিল্পী, সাহিত্যিক একটি সাংস্কৃতিক জাগরণ তো দরকার। সেই সাংস্কৃতিক জাগরণ একদিকে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির আত্মপ্রচারণা, সংবিধানের কাছে বারে বারে ফিরে যাওয়া, মূল নীতিতে ফিরে যাওয়া, সেই জায়গাগুলো যদি করা যায়, নিশ্চয়ই বাংলাদেশের ভেতরের শক্তি সবচেয়ে বড় শক্তি। বহির্বিশ্ব বহু কিছুতে এই যে যুদ্ধাপরাধীদের বিচারের সঙ্গে, যুদ্ধ অপরাধের সঙ্গে একটি রাজনৈতিক দলের সরাসরি সংযোগ প্রমাণিত হওয়ার পর যেই মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ, সেই চেতনার বিরোধিতাকারী স্পষ্টভাবে চিহ্নিত একটি রাজনৈতিক দল কোনো মতেই রাজনৈতিক বৈধতা পেতে পারে না, অর্থনৈতিক বৈধতা তো প্রশ্নই জাগে না। সুতরাং আজকে এই যে রাষ্ট্র এবং সরকারের উপরে যে চরম আঘাত এসেছে, প্রজন্মকে বিনষ্ট করার অভিযোগেও এদেরকে অভিযুক্ত করতে হয়। কেননা নানা তথ্য প্রযুক্তির ব্যবহার, ওই অর্থনৈতিক নেটওয়ার্ককে ব্যবহার করেই তথ্য প্রযুক্তি পর্যন্ত আজকে তাদের দখলে, সেই নেটওয়ার্কটি পর্যন্ত তারা নানা রকমের কন্টেন্ট তৈরি করে আজকে এই ডিজিটাল বাংলাদেশ করা হয়েছিল সৃষ্টিশীল, সৃজনশীল কন্টেন্ট হবে বলে। আপনি দেখুন সারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের অশোভন, রাষ্ট্রের বিপক্ষে, সমাজের বিপক্ষে এক ধরনের কন্টেন্ট তৈরি করে সেগুলো বুস্ট করা হচ্ছে। এই অর্থ কোথা থেকে আসে? তাহলে দেশের ভিতরে এই অভিঘাতটা কেমন হতে পারে? না, আমি মনে করি যে সিদ্ধান্তটি একসঙ্গে হতে হবে। অর্থাৎ তার যে অর্থনীতিটি গড়ে উঠেছে, সেই অর্থনীতির জায়গাটি, এটি একটি নেটওয়ার্ক। এই অর্থনৈতিক নেটওয়ার্কটি একই সঙ্গে হাত দিয়ে স্পষ্টভাবে সেটি ভেঙে দেওয়া ছাড়া তারা পুনর্বার এটি শক্তি সঞ্চয়ের সুযোগ পাবে। সুতরাং আমি মনে করি রাজনৈতিকভাবে প্রতিহত করা এবং অর্থনৈতিক পুরো ব্যবস্থাটাকে একটি রাষ্ট্রের আওতায় এনে এটি রাষ্ট্রায়ত্ত করে, আমার মনে হয় তারা যেহেতু রাষ্ট্র, মুক্তিযুদ্ধ এবং সমাজ বিরোধী, সন্ত্রাস এবং নৈরাজ্য যেহেতু তাদের উপজীব্য, এর অর্থনৈতিক বুনিয়াদটি একেবারেই নির্মূল করা অত্যাবশ্যক। সেটি করলে আমি মনে করি এই অভিঘাতকে মোকাবেলা করা সম্ভব হবে।
জি, শাহরিয়ার কবির, আপনি বিদেশে লবিস্ট নিয়োগের কথা বলছিলেন, কিন্তু দেশের অভিঘাতটা আসলে কি আশঙ্কা করেন, কোনো কিছু আশঙ্কা করেন কিনা? রাজনীতিটাকে বাংলাদেশে আবার পুনঃপ্রতিষ্ঠিত করেছে। এখন বিএনপির তো একটা প্রতিক্রিয়া হবে, কিন্তু লক্ষ্য করুন এই কোটা সংস্কার আন্দোলনের আগে গত কয়েক বছর বিএনপি কিন্তু জামাতের সঙ্গে একটা কৌশলগত দূরত্ব রক্ষা করছিল। এটা কোট আনকোটের মধ্যে বলছি, লোক দেখানোর জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য। কারণ জামাতের রাজনৈতিক দল হিসেবে সাধারণ মানুষের মধ্যে কোনো গ্রহণযোগ্যতা নেই। মানুষ ভুলে যায়নি জামাতে ইসলামী ৭১ সালে কি করেছিল। বিএনপিতে অনেক মুক্তিযোদ্ধা আছেন, সেই মুক্তিযোদ্ধারা মার্জিনালাইজড হয়ে গেছেন। বিএনপিতে এখন তো আর সেইভাবে কোনো মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার কেউ নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া বহুবার বলেছে জামাত বিএনপি একই মায়ের সন্তান, ছাত্র শিবির ছাত্রদল একই মায়ের সন্তান। এই কথাগুলো তারা বলে জামাত বিএনপিকে তারেক জিয়াই একত্র এক জায়গায় এনেছেন। এখন এই কোটা সংস্কার আন্দোলনের পর হঠাৎ করে পরশুদিন দেখলাম বিএনপির মহাসচিব তিনি বলে ফেললেন জামাত ইসলামী সহ সবাইকে নিয়ে তিনি জাতীয় ঐক্য করবেন। এতদিন পর্যন্ত বলেছেন যুগপৎ আন্দোলনের কথা। তো এই যে জামাত ইসলামীর নেটওয়ার্কটা, বিএনপিকে তো তারা পুরো কবজা করেছে, অন্যান্য রাজনৈতিক দলগুলোতে জামাতের অনুপ্রবেশ ঘটেছে, এমনকি সরকারি দলের মধ্যেও জামাতের অনুপ্রবেশ ঘটেছে, এটা অস্বীকার করা যাবে না। প্রশাসনের বিভিন্ন স্তরে তাদের অনুপ্রবেশ ঘটেছে। এবং উপাচার্য মহোদয় যেটা বললেন, অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো, অধ্যাপক আবুল বারকাতের এই বিশাল গবেষণা কি আমরা ভুলে গেছি? তিনি কবে 10 বছর আগে তিনি গবেষণা করে দেখিয়েছেন মৌলবাদের অর্থনীতি কিভাবে বাংলাদেশের সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তি হিসেবে জামাত ইসলামের আত্মপ্রকাশ ঘটেছে। সেটা 10 বছর আগে তার তথ্য ছিল 2000 কোটি টাকা নিট মুনাফা তারা করছে বাংলাদেশে তাদের বিভিন্ন বিনিয়োগ থেকে। আমার ছবিতে, আলটিমেট জিহাদ ছবিতে সৌদি স্কলার ডক্টর ইরফান আলাভি অন ক্যামেরা বলছেন 2008 সালে মধ্যপ্রাচ্যের দেশগুলো জামাত ইসলামীকে 50 বিলিয়ন পাউন্ড, আমাদের বাংলাদেশি টাকা তখনকার হিসেবে 64,000 কোটি টাকা দিয়েছিল শুধু দক্ষিণ এশিয়া তাদের নেটওয়ার্কটাকে পরিপুষ্ট করবার জন্য। তো যে দল এত টাকা খরচ করতে পারে, তো সেই দল একটা সরকার উৎখাতের জন্য তারা তো যে কোনো দূর যেতে পারে। এবং এই ভাড়া করা যে টাকার উৎসগুলো কোথায়, এগুলো সরকার কেন প্রকাশ করে না? টাকা কোত্থেকে আসে? জামাতের হাতে অস্ত্র শিবিরের যে সন্ত্রাসের বিবরণগুলো আমরা শ্বেতপত্র প্রকাশ করেছি, আমাদের শ্বেতপত্রকে বলে দেওয়া হচ্ছে এটার কোনো লোকাল স্ট্যান্ডার্ড নেই, এটার কোনো আইনগত ভিত্তি নেই। তো সরকার কেন শ্বেতপত্র প্রকাশ করছে না? আমরা সরকারের কাছে এখন দাবি জানাবো, কারণ এখন একটা জাতীয় সংকটের মুখোমুখি হয়েছি এবং ৭১-এর মতো আমাদের একটা জাতীয় ঐক্য দরকার। যে ঐক্যের প্রতিফলন ঘটেছিল আমাদের ৭২-এর সংবিধানে। এই ৭২-এর সংবিধানটিও তো কাটাছেঁড়া অবস্থাতে পুনর্বাসিত মানে পুনঃপ্রতিষ্ঠিত করতে হয়েছে। এখনো রাষ্ট্রধর্ম রয়ে গেছে, এখনো অনেক সাম্প্রদায়িকতার অনেক ক্ষতচিহ্ন সেখানে রয়ে গেছে। এগুলো তো দূর করতে হবে। ধর্মের নামে রাজনীতি থাকলে আপনার এই অবস্থা দেশে থাকবে। এইটাকে মোকাবেলা করতে গেলে যেটা বঙ্গবন্ধু করেছিলেন, আমাদের মুক্তিযুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা সেই সংবিধানটি, আমি মনে করি পৃথিবীর অনন্য সাধারণ সংবিধান তারা আমাদেরকে উপহার দিয়েছিলেন। এবং বঙ্গবন্ধু তখন বলেছিলেন আমরা ৩০ লক্ষ শহীদের রক্ত দিয়েই সংবিধান লিখছি, এর মর্যাদারা আগামী প্রজন্মের সেটা রাখতে হবে, তারা সেটা রাখবে। কিন্তু সেইটা আমাদের বয়ান থেকে হারিয়ে গেছে। আমরা দীর্ঘকাল ধরে অধ্যাপক মুনতাসির মামুন জুতো ক্ষয় করে ফেলেছে। আমরা সবাই বলছি 100 নাম্বার আপনি প্রাথমিক পর্যায় থেকে শুরু করে স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত মুক্তিযুদ্ধের ইতিহাস এবং চেতনা আপনি পড়ান। সাধারণ পাঠ্যক্রমে নয়, মাদ্রাসার ছাত্রদেরকেও শিখতে হবে। আমাদের গৌরবের কথা, আমাদের অহংকারের কথা জানতে হবে। যারা এই গৌরবের কথা জানে না, যারা এই অহংকার জানে না, তারা মুক্তিযোদ্ধা রাজাকারের মধ্যে পার্থক্য করবে কি করে? এক্স্যাক্টলি। তো মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কয়েক বছর আগে উদ্যোগ নিয়েছিল রাজাকারদের তালিম প্রকাশ করা। বিচারটা যদি রাজাকারদের সংগঠন হিসেবে আমি বিচার করতাম, সারা দেশের মানুষ জানতে পারতো ৭১ সালে রাজাকাররা কিভাবে গণহত্যা, নারী নির্যাতন করেছে, কিভাবে আমাদের মা বোনদের গনিমতের মাল বলে পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছে। তো সেই কাজগুলো তো আমরা করিনি, কিন্তু এখন দেরিতে হলো। আমি মনে করি সময় পেরিয়ে যায়নি, এখনো সময় আছে। যে ডিটারমিনেশন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে অনেক দুর্যোগ মোকাবেলা করেছেন, যে যুদ্ধাপরাধীদের বিচার শুরু করার পরও অনেক বাধা এসেছিল, আমি মনে করি সেটাও মোকাবেলা করা গেছে। সুতরাং সন্ত্রাসের সঙ্গে, তার আন্তর্জাতিক সন্ত্রাসী বলয়ের সঙ্গে জামাতের সম্পৃক্ততাটা তুলে ধরতে হবে প্রমাণগুলো। ডক্টর মশিউর রহমান, আমরা আজকেও দেখেছি যে শিক্ষার্থীরা বিক্ষোভ করার চেষ্টা করেছে কোথাও কোথাও, যদিও শিক্ষার্থীদের যে সমন্বয়কারী যারা আন্দোলনের
নিপীড়ন যে আন্দোলনের যে 6 সমন্বয়কারী তারা বলেছেন যে তাদের কর্মসূচি তারা প্রত্যাহার করে নিয়েছেন, শিক্ষার্থীদের এখন আর কোনো কর্মসূচি নেই। কিন্তু কোথাও কোথাও আমরা দেখেছি যে আজকে বিক্ষোভের চেষ্টা করা হয়েছে। মানে শিক্ষার্থীদের আস্থা ফেরানো বা ক্লাসে ফিরে যাওয়া, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া, সেই জায়গায় আসলে কি দেখেন, করণীয় কি? আপনি দেখুন যে এই আমি ছোট্ট একটা উদাহরণ দিয়েই বলি যে আজকে এই কিছুদিন আগ পর্যন্ত কিন্তু আমরা ইন্টারনেটের প্রবলেমের কারণে জুমে আপনাদের সঙ্গে সংযুক্ত হতে পারিনি, এখন পারছি। আমি প্রসঙ্গটা এই কারণে তুললাম যে আমাদের কোভিডের অভিজ্ঞতা আছে, অন্য অন্য নানা প্রতিকূলতা আছে, আমরা অনেক সময় বড় রকম প্রাকৃতিক দুর্যোগে পড়ি, এখনকার একটি কঠিন সময় যাচ্ছে। আমি মনে করি যে এই এডুকেশনে আমাদের স্পেশালি যে কোনো হায়ার এডুকেশন তো অবশ্যই আমরা ব্লেন্ডেড অ্যাপ্রোচের কথা অবশ্যই ভাবা উচিত। এটি নিয়ে অনেক কথা হচ্ছে কিন্তু কাজটা কম হচ্ছে। ক্যাম্পাসগুলোতে ফিরে এনে পাঠদানে আমার ধারণা আরো কিছু সময় লাগবে। এর মধ্যে সরকার ভাবতে পারে যে অনলাইন এডুকেশনটাকে কিভাবে কার্যকর করা যায়, সেক্ষেত্রে শিক্ষার্থীদের কম ক্ষতি হবে। আরেকটি বিষয় হলো যে শিক্ষার্থীকে ক্লাসরুমে ফিরিয়ে আনা, অনলাইন এডুকেশনে ফিরিয়ে আনা, এইসব অসুবিধা কন্টেন্টের বাইরে একাডেমিক ওয়ার্ল্ডে ফিরিয়ে আনার কাজটির জন্য স্ব বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানকে আরো যত্নবান হওয়া খুব আবশ্যক। এক্ষেত্রে ওই যে একটা যে বিষয়টি আমরা একটু আগে বলার চেষ্টা করছিলাম যে কাঠামোগত জায়গা, দেখুন স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস যেটি একটু আগে জনাব শাহরিয়ার কবির উল্লেখ করলেন, প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা, ইংরেজি মাধ্যম, বিশ্ববিদ্যালয়, এটি এমন না যে পাবলিক ইউনিভার্সিটি খুব উচ্চমার্গীয় পড়ানো হয় বলে সেখানে মুক্তিযুদ্ধের ইতিহাস পড়ানো যাবে না। আমি তো মনে করি এটি একটি চরম মানসিক দারিদ্র্য যে বিশ্ববিদ্যালয়গুলো এখন পর্যন্ত স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, মুক্তিযুদ্ধকে পাঠদানে কেউ কেউ বিব্রত হয়, অথবা সেটিকে তারা আন্তর্জাতিক কন্টেন্ট হিসেবে এটিকে দেখা যাবে কিনা এইসব নানা অদ্ভুত যুক্তি তোলে। একটি দেশের প্রজন্ম গড়ে তুলব, তাকে মুক্তিযুদ্ধ, বাংলাদেশ, আমাদের সংবিধান, আমাদের মূল দর্শন, এটি কোন বাংলাদেশ, সেটি যদি তাকে একেবারে প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা যেখানে এই বহুধা বিভক্তি থাকতে পারে, কিন্তু আমি প্রতি শিক্ষার্থীকে বাংলাদেশ চেনাবো না, বোঝাবো না, মুক্তিযুদ্ধ বোঝাবে না, সে তার স্লোগান তো অপ্রত্যাশিত হলেও যেভাবে দেখেছি আমরা, এতে তো আটকে উঠবার কথা যে কি অপূর্ব একটি স্লোগান, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, সেই স্লোগানকে কোথায় নিয়ে গেল হলো? ইতিহাস বিকৃতি না, এখন স্লোগান বিকৃতির যে জায়গা। আপনি ধরুন তারা একদিকে বলছে রাষ্ট্র মেরামত, অন্যদিকে চরম ধ্বংসাত্মক কাজ। এই মেট্রো রেল ভাঙা কি রাষ্ট্র মেরামত? নিশ্চয়ই তার পরিপ্রেক্ষিতেই তো আসলে নতুন করে ভাবতে হচ্ছে এবং নানান সিদ্ধান্ত আমরা নিতে দেখছি। অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর বশিউর রহমান এবং শাহরিয়ার কবির, আপনাদের দুজনকে যুক্ত হবার জন্য আজকে সংবাদযোগে।